সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান পিএইচপি অনুষ্ঠিতে। আমরা এই অনুষ্ঠানে সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা এই সময়ের যদিও রমজান চলছে, কারণ রমজানেরও একটা রাজনীতি আমরা দেখতে পাচ্ছি এবার, তা নিয়ে কথা বলবো। আমার সঙ্গে দুজন অতিথি আছেন। আমার পাশে জনাব শেখ আতিউর রহমান দীপু, তিনি প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের, তিনি একই সঙ্গে পরিচালক ছিলেন পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজেএমএর। আছেন জনাব সাদর হোসেন সেলিম, তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব এলডিপির। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। রমজানের এবার একটা রাজনীতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কেমন লাগছে আপনাদের? জি ইনশাআল্লাহ ভালোই, খারাপ না। ইফতার হচ্ছে, ইফতারের মধ্যে রাজনীতি, এটা তো নতুন কিছু আমরা দেখতে পাচ্ছি আর কি। ইফতার রাজনীতির ধারাবাহিকতা ইনশাআল্লাহ হয়তো এর থেকে শুরু হচ্ছে। আগামীতে হয়তো প্রত্যেক দলই চেষ্টা করবে ইফতার রাজনীতির করার জন্য, এবং যারা তার সংগ্রামী সহকর্মী যারা থাকেন তারাও চেষ্টা করবেন ভবিষ্যতে এই অনুসরণ করার জন্য। নেতা নেত্রীদের, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারাও চেষ্টা করবেন এটা এইভাবে এগিয়ে যাওয়ার জন্য আর কি। একটু শুনে আসি আপনার কাছে, কেমন যাচ্ছে এবার ইফতারটা বেশ রাজনীতির সঙ্গে এবার যুক্ত হয়ে গেল। এটা নতুন কিছু নয়, বেশ কয়েক বছর ধরেই আপনার প্রধান রাজনৈতিক দলগুলো ইফতারের মাধ্যমে তাদের রাজনীতি করছেন। তো এবার এই যাত্রায় দেখলাম যে অনেক বেশি ইফতার পার্টি হচ্ছে। ইফতার পার্টিটা একদম রাজনৈতিক দলের একদম তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায়ে, এবং সহযোগী সংগঠনগুলো ইফতার পার্টি করে। আমাদের বিরোধী দলীয় জোটেরও শরিক দলগুলো ইফতার পার্টি করেছে, সেখানে আপনার বিরোধী দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য রাখছেন। তো মোটামুটি ইফতার রাজনীতিটা বেশ জমে উঠেছে আর কি। বক্তব্যটা কেমন ছিল? না, আমাদের তো বক্তব্যটা যে ধরেন আমরা নেতাকর্মীদেরকে আমরা বলছি যে যেহেতু ঈদের পরেই আপনার সরকারের বিরুদ্ধে আমরা একটা তীব্র আন্দোলনে নামবো, আমরা নেতাকর্মীদের উৎসাহিত করছি। তীব্র আন্দোলনে নামবেন আপনারা ঈদের পরপরই? এবং আমরা আমাদের নেতাকর্মীদেরকে উৎসাহিত করছি, পাশাপাশি আমরা নেতাকর্মীদেরকে সংগঠিত করছি, আমাদের সংগঠনকে আমরা সংগঠিত করছি। ইফতার এইভাবে যাচ্ছে। তারপরে যেমন প্রচন্ড আপনার রমজানের যে আসলে সত্যিকারের যে নীতি এবং আদর্শ, এটার সাথে বাংলাদেশে আমরা মানে খুব একটা খাপ খাওয়াতে দেখি না আর কি। রমজান সিয়াম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস, আত্মসংযমের মাস। আমরা আত্মসংযম এবং আত্মশুদ্ধির প্রচন্ড অভাব অনুভব করছি, এবং এই অভাব অনুভবটা আমাদের দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। বলা নেই আসলে রমজানের সাথে আপনার ব্যবসার কোন সম্পর্ক নাই। তো এখন বলা হচ্ছে রমজান মাসটা আসলে মূলত মানে সিয়াম সাধনার মাস, এটা ব্যবসার মাস। সারা জাতি হুমড়ি খেয়ে পড়ছে ব্যবসা করার জন্য, এবং সারা জাতি হুমড়ি খেয়ে পড়ছে কেনাকাটার জন্য। এটা রমজানের সাথে প্রচন্ড সাংঘর্ষিক। আর পাশাপাশি আসলে আমাদের রমজান ঈদের আনন্দটা বা ঈদের উৎসবটা অনেকটাই ম্লান হয়ে যাবে আমরা যখন টেলিভিশনের মাধ্যমে দেখি যে গাজায় নিরীহ মানে হামলা, নারী শিশু মারা যাচ্ছে। এটা আমাদের ঈদের আনন্দটা খুব মান করে দিচ্ছে আর কি। তো আমরা আসলে একটা অ্যাপিল জানাতে পারি যে আমাদের অনেকেই বিত্তবানরা যারা আপনার 5 লক্ষ টাকার লেহেঙ্গা কিনেন অথবা তাও বেশি কেনাকাটা করেন, তারা একটু অন্তত মানে ইসরায়েলের এই আগ্রাসনের, গাজার এই নিরীহ মানুষদের প্রতি তাকিয়ে তাদের এই কেনাকাটার ধুমটা একটু কমিয়ে দিয়ে কিছু অর্থ সেখানে প্রেরণ করা যায় কিনা সেই বিষয়টা নিয়ে চিন্তা করব। একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আতিউর রহমান দীপু, একটা জিনিস কথা বলতে, ওনারা তীব্র আন্দোলন শুরু করবেন, আপনারা নিশ্চয়ই শঙ্কিত? না, আমি আসলে সেলিম ভাইয়ের কথায় একমত। উনি যে কথা বলেছেন একটু আগে, একটু ডিফার করলাম আর কি, যে ওনার নেত্রী সাবেক প্রধানমন্ত্রী উনি কিন্তু তীব্র আন্দোলনের কথা বলেন নাই। উনি কিন্তু বলেছেন শান্তিপূর্ণ আন্দোলন করবেন ঈদের পরে। কোন বছরের কোন ঈদের পরে এটা কিন্তু উনি কোন সনে সেটাও কিন্তু আলোচনা করেন নাই। উনি বলছেন ঈদের পরে, মানে এই ঈদ কিনা সেটা কি 2019 সালের ঈদ কিনা সেটাও হতে পারে। উনি তো মেনশন করে নাই যে বর্তমান যে রমজান চলছে, এই রমজান শেষে যে ঈদ আসছে, এই ঈদের পরেই আমরা তীব্র আন্দোলনে যাব, উনি তাও বলেন নাই। উনি বলছেন শান্তিপূর্ণ একটা আন্দোলন করবেন। আমি আজকে মির্জা আব্বাস বললাম, দেখলাম যে ঠিক একই, ভয় পাবেন না, আন্দোলন শান্তিপূর্ণ হবে। আন্দোলন শান্তি, মির্জা আব্বাস বলেছেন। হ্যাঁ, এই কথাটা একটু আগেও মিডিয়াতে আসছে। তো ভালো কথা। আমরা আশান্বিত হচ্ছি না। ওনারা যদি বিরোধী দল বা যারাই আছে ওনাদের জোটের, এই জোট সম্পূর্ণভাবে একত্রিত হয়ে যদি একটা শান্তিপূর্ণ আন্দোলনের রূপরেখা তৈরি করেন, যেটা জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে আগাবে, জনগণের মতামত জনগণকে সাথে নিয়ে আগাবে, এরকম যদি কোনো আন্দোলনের রূপরেখা তৈরি করেন, হয়তো জনগণ তাকে সমর্থন করতেও পারেন, আমরা বিশ্বাস করি। তবে আমরা আশা করছি
একদিকে দলীয়ভাবে যদি আসেন, ওনাকে দলীয়ভাবেই আসতে হবে। আসলে যে দলের যে বিষয়টা আছেন, উনি যে অঙ্গীকার করছেন আগামীতে আন্দোলনে যাবেন, কি আন্দোলনের কিছু ইস্যু তৈরি করে তো তার এগোনো উচিত বলে আমরা মনে করছি। আমাদের দল, আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার যে নির্দেশনা আছে, আমরা দেখতে পাচ্ছি যে এমন কোন ইস্যু উনি পাচ্ছেন না যে ইস্যু নিয়ে উনি আন্দোলনে যাবেন। আমরা বিশ্বাস করছি না যে কোন সরকার পতন আন্দোলন বলছেন যে সরকার পতনের আন্দোলন কিভাবে, কোন ইস্যুতে আসবেন? সরকার তো নির্বাচিত একটা জনগণের নির্বাচিত 5 বছরের জন্য একটা সরকার এখন রাষ্ট্র চালাচ্ছে। আপনি বলছেন কোন ইস্যু নাই আন্দোলন? না, আন্দোলনের কোন ইস্যু আমরা দেখতে পাচ্ছি না। এখন আমরা যদি নতুন কিছু আশা করেন সেটা হলো পরের বিষয়। ক্ষমতাসীনরা অনেক কিছুই কখনোই দেখতে পারে না আর কি, আর যখন দেখতে পারে তখন সময় কিন্তু ফুরিয়ে যায়। আমি বলেছি তীব্র আন্দোলন অবশ্যই শান্তিপূর্ণ ভাবেই আমরা করব। এখানে দীপু ভাই একটা কথা বলেছেন যে ওনারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করেন, দেখুন নারায়ণগঞ্জের 7 খুনের পরে কিন্তু বেগম খালেদা জিয়া একটা জনসভা করতে চেয়েছিলেন নারায়ণগঞ্জে, সেই জনসভাটা করতে দেওয়া হয়নি। তারপর বলা হচ্ছে ফতুল্লাতে জনসভা করার জন্য, সেই জনসভার অনুমতি দেওয়া হয়নি। তারপর বলেছে আপনার যাত্রাবাড়িতে জনসভা, সেই জনসভার অনুমতি দেওয়া হয়নি। তারপর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম করতে গেছে, সেখানে তালা বন্ধ করে দিয়েছে। তাহলে আমাদের যদি শান্তিপূর্ণ আন্দোলন করতে না দেওয়া হয়, তাহলে মির্জা আব্বাস বলেছেন যে আওয়ামী লীগ যে ভাষায় কথা বলবে আমরা সে ভাষায় জবাব দেবো। এখন ওনার সামনে কোনো ইস্যু নাই, উনি বলছেন নির্বাচিত সরকার। এই সরকারকে নির্বাচিত সরকার বললে নির্বাচনের সংজ্ঞাটা পরিবর্তন করতে হবে। সমস্ত জাতি লজ্জিত, সারা পৃথিবী লজ্জিত এই ধরনের একটা নির্বাচনে। এটাকে আজ যাই হোক, এটাকে নির্বাচিত বলা যায় না, এটাকে বলা যায় যে পেশি শক্তি প্রয়োগ করে আপনার ক্ষমতা দখল। এই ক্ষমতা দখলের রাজনীতি। আমরা একটা কথা বলি শ্যামলদা, এই নির্বাচনের পরে, 5 জানুয়ারি নির্বাচনের পরে আমরা কিন্তু আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছি, আমরা আন্দোলন বন্ধ করে দিয়েছি। কারণ তার আগে সমস্ত জাতির সামনে অঙ্গীকার করা হয়েছে যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন, আমরা অচিরে একটা নির্বাচন ইস্যু নিয়ে আমরা সংলাপ করব। আমরা সেটা বিশ্বাস করেছি, এবং আমাদের অতীত অভিজ্ঞতা দেখেছে 2096 সালে যেটা নির্বাচনের পরেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিল প্রতিষ্ঠা করার পরে একটা নির্বাচন হয়েছে। আমরা সেখান থেকে কিন্তু এই বিশ্বাসকে, আমাদের বিশ্বাসের সাথে প্রতারণা করে এই সরকার যদি মনে করেন যে তারা 5 বছর এই ক্ষমতা থাকবেন, এটা একটা দুঃস্বপ্নে পরিণত হবে। এই নির্বাচনে কেউই ভোট দিতে পারেন নাই, এবং একটা পর্যায়ে আওয়ামী লীগ মনে করেছে এটা একটা নিয়ম রক্ষা নির্বাচন অথবা তামাশা নির্বাচন, যে কারণে 40টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থনে ভোট যায়নি। দেখুন এখানে 154টা আসনে নির্বাচন হয় নাই, আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। আমরা গত 6 মাস কোনো আন্দোলন করি নাই। কেন করি নাই? আমরা একটা স্পেস দিয়েছি সরকারকে। আমি প্রথমে বিশ্বাস করি যে আলোচনাটা হওয়া দরকার, আন্দোলনটা হওয়া দরকার আলোচনার টেবিলে। আলোচনার টেবিলে আমরা আন্দোলনটা করে আমরা সংকটের সমাধান করতে পারি কিনা। যদি সংকটের সমাধান করতে পারি, আলোচনার টেবিলে আন্দোলন, আলোচনার টেবিলে আলোচনার টেবিলে আমরা সমস্যার সমাধান করি, আমরা করতে চাই। এটা যদি করতে পারি আমার জন্য ভালো। তা না হলে আপনি জানেন যে ইতিমধ্যে বিগত যে আন্দোলন, এই আন্দোলনে বলা হচ্ছে যে 11,000 কোটি টাকা বিনষ্ট হয়েছে কার? সরকারের বিনষ্ট হয়নি, এটা বিনষ্ট হয়েছে বিনিয়োগকারীদের, এদেশের ব্যবসায়ীদের। কারণ এদেশের ব্যবসায়ীরা অর্থনীতির চালিকা শক্তি। আমি যেটা অনুভব করি যে আগামী দিনে যে আন্দোলনকে কেন্দ্র করে ব্যবসায়ী সমাজ শঙ্কিত, যে কারণে ব্যাংকে তারল্যের পাহাড় সৃষ্টি হওয়ার পরে কিন্তু বিনিয়োগ কাঙ্ক্ষিতভাবে হচ্ছে না। গার্মেন্টস এর অর্ডারটা কমে যাচ্ছে, গার্মেন্টস এর মালিকরা শঙ্কিত, আর একটা ধাক্কা সহ্য করার ক্ষমতা তাদের নাই। এটাই যদি হয় তাহলে আমি বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টর গার্মেন্টস ফেডারেশন, গার্মেন্ট বিজিএমই আছে, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ফেডারেশন আছে, ব্যবসায়ী সমাজের নেতারা কিন্তু এগিয়ে এসে কিন্তু এই দুই জোটকে, দুই পক্ষকে একটি আলোচনার টেবিলে বসানো দরকার। আমি সেলিম ভাইয়ের সাথে, আপনি বলার আগেই আমি ওনার সাথে ওনাকে হেল্প করতে চাচ্ছি, একটু সহযোগিতা করতে চাচ্ছি। এটাই কিছু কথা উনি বলেছেন, ধন্যবাদ ওনাকে, সেলিম ভাইকে। ওনার দলের যে রূপরেখা ওনারা তৈরি করছেন, আন্দোলনে যাবেন বা আন্দোলনের কিছু কথা উনি বলে গেলেন যে ব্যবসায়ীরা বেশি শঙ্কিত। তো ওনারা এই কথাটা ভালো করেই জানেন যে এই দেশ একটা মৃত্যুপুরীর থেকে উঠে আসছে। 5 জানুয়ারি পর্যন্ত একটা মৃত্যুপুরী ছিল বিগত 1 বছর 8 মাস, যা আমরা দেখেছি। জ্বালাও পোড়াও, গরু মারা হয়েছে, ট্রেন মারা হয়েছে, ট্রেনকে ফেলে দেওয়া হয়েছে, ট্রেনের স্প্লিট
উঠে ফেলানো হয়েছে, রেল লাইন উপরে ফেলানো হয়েছে, আপনার মানে ট্রাকের ভিতরে জ্বলন্ত আগুন মানুষ জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমি সেলিম ভাইকে বলছি, সেলিম ভাই হয়তো তার দলের লোকে করছেন বা তার জোটের কেউ না কেউ এটা করেছেন। এই যে সব সহিংস রাজনীতি আমাদের বিগত দিনে এসছে, আমাদের অতীত অভিজ্ঞতায় যেটা আসে, আমরা এই অভিজ্ঞতায় আর ফেরত যেতে চাই না। এদেশের মানুষ এটা গ্রহণ করবে না। এই 16 কোটি মানুষ আন্দোলনের কথা শুনলে এখন ভয় পায়। তারা মনে করে যে এই ফিলিস্তিনি গাজা আবার আসতেছে আমাদের এখানে। আমরা কি আবার সেই ফিলিস্তিনি গাজার দিকে ফিরে যাচ্ছি কিনা? আমরা কি এই দেশকে আবার সিকিমে পরিণত করতেছি কিনা? না, আমরা এইটা চাই না। এদেশের ব্যবসায়িক সমাজ চায় না, এদেশের আপামর জনসাধারণ আর কোন আন্দোলন। কিন্তু তাহলে উনি যেটা বলেন, তাহলে সংলাপে যে একটা টেবিলে আলোচনা সমাধান, সংলাপের টেবিল, হ্যাঁ ওনার কথা একমত আমি। হ্যাঁ, সংলাপেই তো সমাধান সম্ভব। কিন্তু ওনার নেত্রী, ওনার জোটের যত সম্মানিত নেতৃবৃন্দ আছেন, তাদের তো কথার ফুলঝুরি এখন শেষ হয় না। তাদের উচিত এই কথা বাদ দিয়া একে অপরের সমালোচনার থেকে বিরত থেকে যত দ্রুত সম্ভব, অত্যন্ত বিনয়ের সাথে আমি অনুরোধ করব, যত দ্রুত সম্ভব এই আন্দোলনের হুমকি না দিয়ে, ঈদের পরেই আন্দোলন, কোন ঈদের পরে আন্দোলন, অমুক জায়গায় আন্দোলন হবে, দেশ এবার আর একটা যুদ্ধে পরিণত হবে, এই ধরনের বাক যুদ্ধে আমরা না যেয়ে ওনাদের উচিত যত দ্রুত সম্ভব এই ক্ষমতাসীন যারা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে দলের নেতৃবৃন্দের সাথে একটা আলোচনায় বসে টেবিল যেটা কথা সেলিম ভাই বলে গেছে, টেবিল ভিত্তিক আলোচনা করুন। আচ্ছা, টেবিল ভিত্তিক আলোচনা করে এটা সমাধানে এসে সেদিকে যাচ্ছেন নাকি? না, আমরা তো সেটা চাই। এখন দেখুন, একটা কথা সবসময় বলে যে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। এখন দৃষ্টিভঙ্গিটা তো ক্ষমতাসীনরা বদলাচ্ছেন না। ক্ষমতাসীনরা আমাদের আওয়াজটা শুনছেন, কিন্তু পাশাপাশি বিপক্ষে আওয়াজটা শুনছেন না। ধরেন হাসান মাহমুদ সাহেব, মোহাম্মদ নাসিম সাহেব, অথবা এই যে আপনার ওবায়দুল কাদের সাহেবরা যে কথাগুলো বলছেন, মানে এই কথাগুলো নিয়ে তো সংকটকে আরো ঘনীভূত করবে। আমরা যেটা মনে করি যে এই ধরনের একটা নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার কখনোই তার মেয়াদ পূর্ণ করতে অতীতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। সংকটের সমাধানটাই একটা জায়গায় নিয়ে তো একটি গ্রহণযোগ্য নির্বাচন। একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে আমরা আলোচনা করতে পারি, আমরা কোন পদ্ধতিতে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি। আমরা নির্বাচন কমিশনকে সংস্কার করে আমরা একটা নির্বাচন, আলটিমেটলি একটু দেখেন, বিগত নির্বাচনে প্রায় 42টি রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল কিন্তু ছিল, তার মধ্যে 6টি ছাড়া আর কেউ কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। 4-5টা দল ছাড়া আর কোনো প্রতিনিধি নেই, সংসদে কোনো বিরোধী দল নাই। এই কিম্বুত কিমাকার একটি সরকার নিয়ে কিন্তু আর যাই হোক রাষ্ট্র পরিচালনা করা যাবে না, কারণ এই সরকার পরিচালনা চলছে না, রাষ্ট্র পরিচালনা চলছে, রাষ্ট্র থেমে গেছে। রাষ্ট্রের অবস্থা ঢাকা চট্টগ্রাম রোডের মতো, রাষ্ট্রের অবস্থা ঢাকা টাঙ্গাইল রোডের মতো, রাস্তার অবস্থা ঢাকা ময়মনসিংহ রোডের মতো। ওবায়দুল কাদের সাহেব লম্পঝম্প করছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না কেন? পড়াশোনার কথা শুনছে না। উনি ইতিমধ্যেই কিন্তু, কেউ বলছে রাস্তার মন্ত্রী, আমার কাছে ওনাকে মনে হচ্ছে যে উনি সাধারণত ক্যামেরার সামনে টেলিসামাদের অভিনয় করে যাচ্ছেন। কারণ একজন মন্ত্রীর কাজ নয় কিন্তু একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে চপাটাঘাত করা, একজন মন্ত্রীর কাজ নয় কিন্তু একটা লাইসেন্স চেক করা বাসের। উনি কাজ করে জাতিকে হাস্যাস্পদে পরিণত করছেন, আমাদের দুঃখ কষ্টটা আরো বৃদ্ধি করছেন। কাজের কাজ কিছু হচ্ছে না, এবং কোন 2-4টা খুব নির্বিঘ্নে বাড়ি যেতে কোন অবস্থায় নির্বিঘ্নে বাড়ি যেতে পারবে না। এবং এটা দেখুন, ব্যাপারটা আজকের ঘটনা নয়, ব্যাপারটা কিন্তু অনেক আগে থেকে করা দরকার। উনি লম্পজম্প করে হামকি তুমকি করছেন ক্যামেরার সামনে, এবং উনি বরং যেটা করতে গিয়ে কিন্তু রাষ্ট্রের অর্থ অপচয় করছেন, কাজের কাজ কিছু হচ্ছে না। ভাইকে একটা কথা আমি উদাহরণস্বরূপ ওনাকে বুঝাই দিতে চাই। আমার নেতা যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন কার জন্য? এই দেশের জন্য, এই দেশের মানুষের যাতে শান্তি বিঘ্নিত না হয়, যারা নির্বিঘ্নে যাতে ঈদ পূজা উদযাপন করে আত্মীয় পরিজনের সাথে সুন্দরভাবে ঈদ সম্পন্ন করে আবার তারা যার যার কর্মস্থলে ফিরতে পারেন। এই কাজটা সুন্দরভাবে করার জন্য যে কাজটা বিগত 15 দিনের ভিতরে কাজ করেছে, যা আগামী 1 বছরেও করা সম্ভব ছিল না, এমন ভাবে দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে। একটা জিনিস আমাদের লক্ষণীয়, আমরা একটু যদি পিছনে তাকাই, যে দেশে 4 লেনের রোড হচ্ছে, সে দেশের 2টা রোড দিয়ে যাতায়াত করতে গেলে 4 লেন কাজ করতে তো অনেক, এটা এশিয়ান একটা রোড, এটাতে বাংলাদেশের
জলবায়ুর ক্ষেত্রে তো 4 লেন রোড হয় নাই, এটা তো আন্তর্জাতিক মানের একটা রোড হচ্ছে। এর জন্য তো আমাদের একটু কষ্ট স্বীকার করতেই হবে। সেটা কতদিন? আপনি 4 বছর আপনি হয়ে গেল। দেখেন, না, শুধু 4 বছর না, এটা তো আরো সময় লাগবে, বেশি লাগতেই পারে। তার কারণ উন্নত বিশ্বের সাথে তাল যোগসূত্র রেখে এই রোড তৈরি করছে। এটা এশিয়ান হাইওয়ে হচ্ছে, আমরা কেন এটা ভুলে যাচ্ছি? যেটা একটা এশিয়ান হাইওয়ে, এটা তো শুধু 4 লেন হিসেবে গণ্য করলে হচ্ছে না আমাদের। শুধু তাই নয়, গতকালকে আমরা টিভিতে দেখিয়েছি, অনেক জায়গায় দেখতে পেয়েছি, মগবাজার রোডকে বারবার ফলাও করে দেখানো হয়েছে, যেখানে সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় ফ্লাইওভার হচ্ছে এখানে। ব্যাংককের পরেই, থাইল্যান্ডের পরেই এই দেশে আগামী 2 বছরের ভিতরে যে পুরো ঢাকা সিটিকে দোতলা বা 3 তলায় আপনারা দেখতে পারবেন, যেটা সম্ভব হয়েছে এই যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সঠিক নেতৃত্বের কারণে, আর তার সুযোগ্য নেতা আমাদের জননেত্রী শেখ হাসিনার কারণে এটা হয়েছে। আচ্ছা। এই সুখ যখন আমরা পেতে যাব, তার আগে যদি একটু আমাদের কষ্ট স্বীকার করতে হয়, এই কষ্টটা আমাদের সুখের মানে কষ্ট। সুখের জন্য কষ্ট। কষ্ট। এগুলো এটা তো মানতেই হবে। এইসব কথা আমাদের মানে জনসাধারণ করুণার উদ্বেগ করে, বুঝছেন না? একজন মন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন, একজন মন্ত্রী অক্লান্ত পরিশ্রমের কাজ নয়। তিনি তো রাস্তাঘাটে ঘুরছেন। রাস্তাঘাটে ঘুরছেন এবং এটাতে করে সরকারের অর্থের অপচয় হচ্ছে, এবং সরকারি কর্মকর্তা এবং ওনার টিএডি এর বিল বাড়ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। দেখুন ঢাকা চট্টগ্রাম রোড, ওনার কথা মনে হচ্ছে আমরা স্বর্ণ দিয়ে আর 4 লেন করছি। পৃথিবীতে আর 4 লেন হয়নি। পাশের দেশ কলকাতা গিয়ে দেখে আসুন রাস্তাঘাট কিভাবে করতে হয়। এখানে একটা জিনিস দেখুন, সিনোহাইড্রো একটা চায়না কোম্পানি আপনার 10টা অংশের 7টা অংশ নিয়ে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছে। এই কোম্পানিকে আমরা পুরস্কৃত করেছি আমরা পদ্মার সেতু নদী শাসনের কাজ দিয়ে। এইটা একটা মন্ত্রীর কাজ হতে পারে না, এটা বলে পার পাওয়ার কোনো উপায় নাই। আজকে বছরের পর বছর আমরা কষ্ট করছি, 20-24 ঘন্টা ঢাকা চট্টগ্রাম যেতে পারতেছি না। এগুলো বলে আসলে এক ধরনের করুণার উদ্বেগ হচ্ছে। মন্ত্রীর কাজ নয় যেন লম্পঝম্প করা। মন্ত্রীর কাজ যদি মন্ত্রীর সেই শক্তি থাকে, যে টেবিলে চেয়ারে বসে কাজ করতে পারে, সবাই এরকম হয় না। ঘটনাটা হচ্ছে কি, সারা প্রশাসন বসে গেছে, আইন শৃঙ্খলা বাহিনী কেউ কারো কথা শুনছে না। আওয়ামী লীগ নিজেরা নিজেদের মধ্যে হানাহানিতে ব্যস্ত। আওয়ামী লীগকে দিগম্বর করছে। এখানে আমাদের কিছু করতে হবে না। আমার কথা হলো যে যদি আমরা জাতিগতভাবে আমরা প্রত্যেকটা পেশাজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, আমরা যদি মনে করি যে গত নির্বাচনটা নৈতিকতার দৃষ্টিতে অবৈধ, আমি সরকারকে অবৈধ আমি বলি না এই কারণে যে সরকারের বৈধ সরকার, এটা বৈধ সরকার। আমরা একজন ভোট দিল সেটা যেকোনো ভাবে নির্বাচিত হচ্ছে নৈতিকতার দৃষ্টিতে। ধন্যবাদ, আপনি শেষ পর্যন্ত বৈধ সরকার বলতে বাধ্য হয়েছে। আমরা বাধ্য না, আমরা বাধ্য। এটা হাইকোর্টও বলেছে। আপনি না, আপনার দল না, আপনার দল বলে নাই, কিন্তু বিশ্বে অনেক দেশ, বড় বড় মাথাওয়ালা দেশ, তারা কিন্তু বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং অনুদান দিচ্ছে, যথেষ্ট পরিমাণ অনুদান দিচ্ছে। বৈধ সরকার না হইলে কোনোদিন অনুদান আসতো না। বিশ্বের সরকার বিশ্বে কি অনুদান দিচ্ছে আর কি বলছে না বলছে এটা আমাদের কথা না। আমাদের কথা হলো যে বাংলাদেশের জনগণ মনে করছে যে এটা একটা অনৈতিকভাবে সরকার, এই সরকার এই ক্ষমতা বসে। আমি তারপর এটা বলি, শ্যামলদা, যে কোনো সংকটের সমাধান, এই সংকটের সমাধান করতে হলে এই সংসদেই আলোচনা করে একটা আমাদের রূপরেখা দাঁড় করাতে হবে। তাইলে আমরা এটা তো অন করছি, কিন্তু আপনারা যদি বাধ্য করতে না পারেন তাহলে সরকার তো করবে না। দেখুন, বাধ্য বলতে কি, সরকার যদি সরকার সমস্ত রাষ্ট্রযন্ত্র, পুলিশ, মানে বিডিআর, বিজেপি, এদেরকে যদি ব্যবহার না করে সরকার বিষয়টাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করুক, রাজনৈতিকভাবে একটা সভা ডাকুক, সভাতে দেখা যাক মানুষ কতজন হয়, একটা গণভোট নেক, এটার প্রশ্ন সেটা হতে পারে। কিন্তু আপনি যে পুলিশ টেলিয়ে দিয়ে আপনি বন্দুকের জোরে ক্ষমতায় কতদিন থাকতে পারবেন? বেশি দিন লাগে না তো। বন্দুকের নলটা যখন উল্টা দিয়ে ঘুরে যায় তখন পালাবার পথ পায় না। অনেক বীর পুরুষকে আমরা অতীতে দেখেছি। এই ধরনের আস্ফলন করে, লম্পঝম্প না করে আলোচনার টেবিলে এসে একটা আলোচনাটা করা। এখন আলোচনাটা হবে কিনা আপনার কি মনে হয়? সরকারের সেই আমাদের সরকার, মানে আমাদের দলীয় নেত্রী, জননেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, তার যে কয়টা গণভবনে যে কয়টা ইফতার পার্টি হয়েছে, প্রত্যেক ইফতার পার্টিতে কিন্তু মাননীয় বিরোধী দলীয় নেত্রীকে তিনি ইনভাইট করেছেন। ওনার উচিত ছিল, আমি মনে করি যে এত কিছু হয়েছে, ঠিক আছে, আসুন, আপনি তার উপস্থিত হতেন, হওয়া উচিত ছিল। এটা আমাদের আশা ছিল যে আমন্ত্রণ জানিয়েছিলেন। হ্যাঁ, আমন্ত্রণ জানিয়েছেন। আপনাদের যখন মিডিয়ার লোকজনের সাথে যখন হয় তখনও তিনি আমন্ত্রণ জানিয়েছেন। প্রত্যেক যতটা পার্টি আছে প্রত্যেক পার্টির ইফতার পার্টিতেই তাকে আমন্ত্রণ জানানো হয়। তার তো উচিত ছিল ওখানে যে আমন্ত্রণ গ্রহণ করা এবং
অচিরেই যাতে এটা সুন্দরভাবে একটা রাজনৈতিক সমাধানে আসা যায়, সেরকম একটা আলোচনা দুই নেত্রী যদি বসেন, আলোচনা হলে একটা সমাধান আসা সম্ভব, কেন আসবে না? আর যদি সেই দিকে আমরা না যাই, তাহলে তো দেশ 5 বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্বভার এদেশের মানুষ এই সরকারকে দিয়েছে। এদেশের মানুষ এদেশের 154টি আসনে নির্বাচন হয়নি, এদেশের মানুষ সরকারকে 154টা দিয়েছে। আসনে নির্বাচন যখন তফসিল ঘোষণা হয়েছে, সেলিম ভাই, আমরা কেন বুঝি না? এটা বোকার স্বর্গে বসবাস করলে আমরা বুঝবো না। সেখানে যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো যদি মানুষ নির্বাচনের জন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, তাহলে তো আমি নির্বাচিত হবই। এখানে তো কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, বিধায় সে নির্বাচিত এমপি হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি। এটা তো আমাদের বুঝতে হবে না। কিন্তু যে জিনিসটা উনি বলছেন যে এই যে জনগণের ভোট সেটি হয়নি, সেটি এই জায়গাতে একটা বড়, তারপরে কি আপনারা মনে করেন একটা এখন কি সংলাপ না আন্দোলন, কোন দিকে যাচ্ছি আমরা? না, আমরা তো সংলাপের কথাটা বারবার বলছি। আমরা চাই যে সংলাপের মাধ্যমে সরকার থেকে প্রস্তাব আসুক সংলাপে। উনি ইফতার পার্টির কথা বলেছেন, প্রথম দাওয়াতটা কিন্তু বেগম খালেদা জিয়া দিয়েছেন 2 তারিখে, দ্বিতীয় রমজানে দাওয়াতটা গ্রহণ করা হয়নি। এটা আমাদের দেশে এক ধরনের আমার আর কি বলবো, এটা মিডিয়া শো, মানে একে অপরকে দাওয়াত দেওয়া, কেউ কারো দাওয়াতে যায় না। কিন্তু মিডিয়া থেকে এটা একটা মিডিয়া শো, এটা একটা নিউজ ভ্যালু আছে, কিন্তু এটা কোনো আপনার রাজনৈতিক ভ্যালু নাই। এখন সংলাপের মাধ্যমে যদি সংকটের সমাধান করতে পারি তা তো ভালো, তা না হলে কিন্তু আমাদেরকে তো অবশ্যই আন্দোলন করতে হবে। এবং আন্দোলনটাকে এবারে আন্দোলনটার ভিন্ন মাত্রা, যে আমরা এই আন্দোলনে কিন্তু জনগণের সহানুভূতি পাবো এবং আমরা কিন্তু জনগণকে আমরা এই আন্দোলনে অধিকতর সম্পৃক্ত করতে চাই এবং আশা করি জনগণ আমাদের আন্দোলনে সাড়া দেবে। একটু শেষ করবো আপনাকে দিয়ে, জনগণকে নিয়েই আন্দোলন করবেন ওনারা? ওনারা জনগণকে নিয়ে আন্দোলন করার জন্য যে প্রত্যয় ব্যক্ত করেছেন, আশা করি এমন প্রত্যয়ের সাথে এই দেশের সাধারণ মানুষ কখনোই যাবেন না। এবং তারা ম্যান্ডেট দিয়েছেন 5 বছরের জন্য এদেশ জননেত্রী শেখ হাসিনা তার দল চালাবেন এবং সুন্দর সফলভাবে চালাবেন। তার অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করার জন্য পরবর্তী 5 বছরের জন্য সে প্রস্তুতি নেবেন। তার মানে 2019 সাল পর্যন্ত উনি আশা করছেন প্রস্তাবনা নেবেন এবং ভিশন 21 বাস্তবায়ন করার জন্য যে পরিকল্পনা প্রয়োজন সেগুলোই কাজ করবেন এবং জনগণ সেই ক্ষমতা তাদেরকে হস্তান্তর করবেন, এ প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে ওনার যে প্রত্যাশা, ওনারা একসাথে 2041 সাল পর্যন্ত বলে দেখ আমরা সবাই রাজনীতি ছেড়ে দিয়ে আল্লাহ বিল্লাহ করি। আর আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সমস্ত দেশবাসীকে, বিশেষ করে আমার মৃত্যুপুরী আপনার লক্ষ্মীপুরবাসীকে, রামগঞ্জবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। সকলের ঈদ সুন্দর হোক, মঙ্গলময় হোক। মৃত্যুপুরী কেন? মৃত্যুপুরে প্রতিদিন গড়ে একজন করে এই লক্ষ্মীপুরে খুন হচ্ছে, একে অপরকে খুন করছে। আপনার আওয়ামী লীগ বিএনপি, আবার আওয়ামী লীগ ইত্যাদি এইভাবে খুন হচ্ছে, প্রতিদিন গড়ে একজন কিন্তু সেখানে। আমরা যেটা জানি লক্ষ্মীপুর ফুলগাজীতে আমরা যতদূর জানি, আমাদেরই এক বন্ধু, উনিও আমার বন্ধু, বা আমার তো বিরোধী দলীয় দলে আমার বন্ধু থাকতে পারে, সেও একজন বিরোধী দলীয় মানুষ, সেও ওখানে সদ্য কারামুক্ত হয়েছেন। মানে ফুলগাজীর যে চেয়ারম্যান হত্যার প্রধান আসামি, তাই দেখা যাচ্ছে সেটা আইনের মাধ্যমে সেটা আসবে আর কথা বলা যাবে। আমিও ভাই আপনার টেলিভিশনের মাধ্যমে আমার এলাকা গোপালগঞ্জ 1 আসনের সমস্ত ভাই বোন যারা এই এখন টেলিভিশন পর্দার সামনে আছেন তথা দেশবাসী তথা আমার দেশের সমস্ত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা, দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। ধন্যবাদ সবাইকে। আমরাও জানাই শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা আশা করি যে আলোচনাটি আমরা শুরু করেছিলাম রাজনৈতিক সংলাপ না আন্দোলন সংলাপ, সেক্ষেত্রে সংলাপের মধ্য দিয়ে সমাধানটিও সেটা আমরা প্রত্যাশা করি। শেখ আতিয়ার রহমান দীপু এবং সাদাত হোসেন দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনা শোনার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকুন সবাই।